আতঙ্কিত হলে সমস্যা কি সমাধান হয়ে যাবে? যে গণনা ফর্মটা দিয়েছিল, ওই গণনা ফর্মটা যদি আতঙ্কিত হয়ে ফিল আপ করেন তো ভুল হবে, আর ঠান্ডা মাথায় ফিল আপ করলে ঠিক হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা চাষিভুষি মানুষ আরো ভালো বলতে পারবে। গ্রামীণ সমস্যা এটা, সাপে কামড়ে মারা গেছে, এই ধরনের ঘটনা এখানে অহরহ আছে তো। আবার সাপে কামড়ে হসপিটালে পৌঁছে গিয়েছে, বেঁচে গিয়েছে, এই ধরনের ঘটনা আছে। সাপে কাটার সাথে সাথে মারা গেছে, এটা ঘটনা আছে তো। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম বা এভিএস যদি তার শরীরে প্রয়োগ করা হয় সাপে কাটা রোগীর, সে বেঁচে যাবে। মেডিকেল সায়েন্স এটা বলছে। আর তাহলে আপনার এখানে সাপে কাটার সাথে সাথে মরলো কি করে? তাহলে আপনারা মিথ্যে কথা বলছেন। আপনারা কি মিথ্যে কথা আমাকে বলছেন? আপনারাও সত্যি কথা বলছেন, মেডিকেল সায়েন্সও সত্যি কথা বলছে। কিন্তু জানতে হবে, সাপের কামড়ে সাথে সাথে কোনো রোগী মরে না। মরে কেন জানেন? হার্ট অ্যাটাক করে, ভয় পেয়ে, আতঙ্কে মারা যায়। তো আপনাকে যদি আতঙ্ক ঢুকিয়ে দিয়ে এসআইআর এর ও ভালো ফর্মে আপনি ভুল করবেন, ভালো জিনিসও ভুল করবেন। যেমন সাপে কাটার সাথে 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 মরেছে। সাপে কাটলে যতই বিষধর সাপ হোক না কেন, সাপে কাটলে সাথে সাথে মরে না। 100 মিনিটের মধ্যে যদি ওকে শরীরে অ্যান্টিভেনাম দিয়ে দেওয়া হয় তাহলে সে মরবে না। এই সাপে কাটার কথা হচ্ছে, আবার একটা কৃষকের কথা মনে পড়ে গেল। কৃষকরা সাপে কেটে মারা যায় তো 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। কেউ এর আগে বলেছে আপনাদের? তাহলে 2 লক্ষ টাকা কেন বলেনি? হয়তো দেখুন আপনার পরিবারের কেউ সাপে কেটে মারা গেছে, নেতাবাবু 2 লক্ষ টাকা আপনার পরিবারের নামে তুলে খেয়ে নিয়েছে, ওই জন্য বলেনি। দেখুন আমি একটা যে কথা বলছি, তথ্যের বাইরে আমি একটা কথা বলছি না। আমি আপনাদের বললাম চোর ডাকাত নিয়ে, তাহলে চোরকে ডাকাত আপনারা বুঝতে পারছেন তো। আপনারা চাষিভুষি মানুষ, গরু আছে, ছাগল আছে, গরিব মানুষ, মাঠে ঘাটে বেঁধে রাখেন। আর বর্ষার সময় বাজ পড়ে অনেক মানুষ, কৃষকরা মারা যায় তো। বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। কজন পেয়েছেন এখানে? অনেকে মারা গেছে তো। বা জানতেন কজন বলুন? একজন যদি জেনে থাকে একটু হাত তুলে দেখালে আমি নিজেকে বলবো না আমার সরকার ঠিক চলছে বাংলার। একজন জানেন? আমি 2টো কথা বললাম। তাহলে কোথায় যাচ্ছে টাকাগুলো? জানাচ্ছে না কেন? জানাচ্ছে না এই জন্যই হয়তো আপনার এখানে কেউ বাজ পড়ে মারা গেছে বলে কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কেউ মারা গেছে তার সর্বনাশ, আর পৌষ মাস হচ্ছে ওই নেতাগুলোর, যে ওর মাথার টাকাটা তুলে আমি নেবো, যাক এসআইআর। তাহলে আতঙ্কিত হতে বারণ করেছিলাম। আর ফর্ম পেয়েছেন, মাস্টার ফর্ম দিয়েছে, আপনারা বাধ্য ছাত্রের মতো ফিল আপ করে জমা দিয়েছেন। একটা করে কপি আপনাদের কাছে আছে তো, ওটা ভালো করে যত্ন করে রাখুন। ওই কপিটা ভালো করে যত্ন করে আপনারা রাখবেন। আপনাদের জানিয়ে দিতে চাই, কে শুভেন্দু অধিকারী, কে মমতা ব্যানার্জি, কেউ আমার ভোটাধিকার কাটতে পারবে না। আর কারো দয়ায় আমার ভোটাধিকার চাই না। আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় নর নারীর ভোটদানের স্বাধীনতা দেওয়া হচ্ছে। মাস্টার সাহেব যদি আমার উত্তরপত্র সঠিক দিয়েছে, আমার উত্তরপত্র কেটে দিয়ে যদি আমাকে শূন্য দেয়, আপনারা নিশ্চিন্তে থাকবেন। চাঁচল হতে পারে, রতুয়া হতে পারে, মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দেখার দরকার নাই। আপনাদের কাজ হবে ওই ঘরে যে একটা রিসিভ কপি আছে ওটাকে যত্ন করে রাখা। যদি আপনার নাম অন্যায় ভাবে কাটে, আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খামচিহ্ন আপনার পাশে থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, আইএসএফ আপনার জন্য লড়াই করবে। আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভয় পাবেন না। কারো দয়ায় নাগরিকত্ব, ভোটাধিকার আমার দরকার নেই, আর কেউ আমার ভোটাধিকার কাড়ার কারো ক্ষমতা নেই। সংবিধান আপনাকে আমাকে সেই পাওয়ারটা, অধিকারটা দিয়েছে। আপনাদের কাজ কি হবে? বাই চান্স কারো নাম কেটে গিয়েছে, ওই যে ভুলভাল কাজ করছো, কাজ করবেন না। কেউ বিষ খেয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, একদমও কাজ করতে যাবেন না। আমি অনুরোধ করছি আপনাদের। কেন কাজ করবেন আপনারা? আপনাদের পূর্বপুরুষ, আপনারা কি সব বেড়া টপকে এসেছেন? কেউ পাকিস্তান থেকে এসে বসে আছেন নাকি এখানে? না আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার থেকে এসেছেন? আপনার আমার পূর্বপুরুষ দেশের স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছে। আপনার আমার পূর্বপুরুষ ব্রিটিশদেরকে তাড়িয়েছে, আর আপনি আমি ভয় পেয়ে যাব?
তখন তো এত যোগাযোগ ছিল না ভাই, ইন্টারনেট ফোন টোন। তো আপনার পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ ক্ষুদিরাম, আকরাম খাঁ সাহেব, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে নেতাজি গান্ধীজি, বেগম হজরত মহল, মাতঙ্গিনী হাজরা, পিথিলতা ওয়াদ্দেদার, আপনার আমারই পূর্বপুরুষ। তো তারা লড়াই করে দেশকে স্বাধীন করেছে, আর আপনাকে আমাকে কাগজের ভয় দেখাচ্ছে। ওরা ভয় দেখাচ্ছে, ওই ভয় পেলে হবে না। আপনার হাতে রিসিভ কপি আছে, আপনারা যত্ন করে রাখুন। বাই চান্স যদি কারো নাম কাটা যায়, আমি বলবো কারো নাম কাটা যাবে না। তারপরেও বলছি যদি নাম কাটা যায় ভয় পাবেন না। মুকুল্লা আছে, যে নেতৃত্বরা আছে, ওদেরকে বলবেন ওই যে মাঠে ভেবা হাটের মাঠে এসে তোদের ভাইজান বলে গিয়েছিল কারো নাম যদি কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী থাকবে, তাহলে আমার কমকের নাম কেটে গেছে, নওশাদ সিদ্দিকীকে আমার খবরটা পৌঁছে দে। এতটুকু কাজ করতে পারবেন তো আপনারা? এতটুকু কাজ পারবেন না? এতটুকু কাজ হবে, ওই যে আপনার বাড়িতে যে একটা কপি আছে তার জেরক্সটা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন। এর বেশি আপনাদের কিচ্ছু করতে হবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে আপনার এই একটা ভোটারের জন্য যদি দিল্লিগামী ফ্লাইট ধরতে হয়, নির্খরচায় আপনাদের জন্য কথা দিয়ে যাচ্ছি, আমি দিল্লিগামী ফ্লাইট ধরবো, সুপ্রিম কোর্টে মামলা করব। তবে দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে সেটিং আমি করব না, নিশ্চিন্তে থাকুন। সেটিং করে ওয়াকফটাকে আজকে ধ্বংস করে দিল, ওয়াকফটা ধ্বংস করে দিল মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে। এটা মাথায় রাখবেন, মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে ওয়াকফটাকে ধ্বংস করে দিল। টেক অ্যান্ড গিভ হয়তো পলিসি হয়েছে। মমতা ব্যানার্জি বলছে আমার ভাই ভাইপো দলের লোকেরা যে দুর্নীতি করে এই অবধি পৌঁছে গিয়েছে, চাল চোর, গম চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, চোরের যা দেবেন তাতেই চোর। চুরি করতে করতে মরা মানুষের চোখও চুরি করে নিল বারাসাতে, কিচ্ছু এরা বাদ দিচ্ছে না। যা বলবেন সব চোর, এই চুরি করতে করতে গলা পর্যন্ত। এটা হয়তো হতে পারে যে ওয়াকফ আইনটা আমি ছেড়ে দিলাম, তুমি আমার চোরগুলোকে ছেড়ে দাও। ক্ষতি কি আমার করলো? আমার সরকার, রাজ্য সরকার। আপনারা ভোট দিয়ে একটা সরকারকে আনলেন, আপনার ধর্মস্থান, আপনার এলাকা, আপনার সরকারি কর্মচারী, পুলিশের বন্ধুদের দিয়ে বাড়ানো, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আমি কর্মচারী, আমি আজকে মেহনত বেশি করছি, ইনকাম কম হচ্ছে, এটা উল্টো হবে, ইনকাম বাড়াবে। এই জন্য তো একটা সরকার নিয়ে আসা। উল্টে আপনার কি হলো? কেন্দ্র সরকার যে আইনটা করলো, সেই আইনটাকে কি করলো? মেনে নিল। এবার বলতে পারে আপনাদের, আমি চলে যাবার পরে তৃণমূলের বন্ধুরা, হ্যাঁ নওশাদ সিদ্দিকী আইন বোঝে না, কেন্দ্রের আইন মানতেই হবে। আমি এটা বলে যাই ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। আপনাদের যদি কেউ এটা বোঝায়, এটা ঘোড়ার ডিম বুঝিয়েছে। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নই, কিন্তু একটু একটু আমি এটা বোঝার চেষ্টা করি, বা যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করি। আমাদের দেখবেন এটা ইউনিয়ন অফ স্টেট, বাংলাদেশ একটা পুরো দেশ, আফগানিস্তান, পাকিস্তান আলাদা একটা দেশ, কিন্তু এটা আমাদের দেশ একটাই, কিন্তু এত কটা ইউনিয়ন আছে, রাজ্য আছে। রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা অনেক ক্ষেত্রে আইন আছে। সব আইন কেন্দ্র সরকার চাইলে চাপিয়ে দিতে পারবে না। মাথায় থাকবে তো আপনাদের, চাপিয়ে দিতে পারবে না। এটাকেও আটকানোর জায়গা আছে। কি জায়গা আছে? পশ্চিমবাংলার বিধানসভায় একটা রেজুলেশন পাস করাতে হবে যে আমরা এই আইনটা এই রাজ্যের মানুষের জন্য আমরা সুইটেবল মনে করছি না। এগেনস্টে রেজুলেশন পাস হবে, ওই রেজুলেশনের কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাবে। যখনই রেজুলেশন পাস হচ্ছে মানে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত হচ্ছে, মতপার্থক্য হচ্ছে। আর্টিকেল 131 সংবিধানের 131 নম্বর অনুচ্ছেদটা গুগলে টাইপ করে দেখুন। আমার গাড়িতে সংবিধানের কপি আছে, যদি বলেন আমি এক্ষুনি এনে দেখাতে পারি, বা হাতে মোবাইল আছে। আর্টিকেল 131, রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, হয়তো উড়িষ্যার সাথে আমাদের লড়াই লেগে গেছে কোনো বিষয় নিয়ে, উড়িষ্যা বলছে এই জায়গাটা আমার, বাংলা বলছে আমার এই জায়গাটা, হতে পারে তো। বা কেন্দ্রের সাথে রাজ্যের একটা সংঘাত লেগেছে, ওয়াকফটা নিয়েই বলছি। এই সমাধান তাহলে কি করে করবেন? কেন্দ্র আইন করেছে, রাজ্য আমরা বলছি মানবো না, আমার রেজুলেশন এসে মানবো না। সমাধান কি হবে?
আর্টিকেল 131 সংবিধান সমাধানের জায়গা দিয়েছে। সংবিধান কি বলছে? সুপ্রিম কোর্টে চলে যাও, সুপ্রিম কোর্টে কেস করে দাও। তাহলে রেজুলেশন পাস করালো, আমার রাজ্য এই আইনকে মানবে না। রেজুলেশনের কপি নিয়ে 131 কে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করলি তো কেল্লা ফতে। তাহলে আইন আর এখানে পারত, কিন্তু সেটা করলো না কেন? আর না করে এই মালদাতে এসে মিথ্যা কথা অনর্গল মমতা ব্যানার্জি বলে গেল কি উনি নাকি সুপ্রিম কোর্টে ওয়াকাফকে এই আইনের বিরুদ্ধে মামলা করেছে। আমি এই মালদার জমিনে বলে যাচ্ছি, মিথ্যা 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 কথা উনি বলেছেন, অসত্য উনি কথা বলেছেন। যদি উনার দলের নেতাদেরকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি মামলা করে থাকে ডায়েরি নাম্বার হয়, কি বললাম? সুপ্রিম কোর্টে ডায়েরি নাম্বার বলে বা মামলা নাম্বার প্রচলিত ভাষায় বলছি, সেটা দিতে বলুন। চ্যালেঞ্জ করছি, দিতে পারবে না। কারণ এতটুকু মনে রাখবেন, নওশাদ সিদ্দিকী জেল জরিমানা খেয়ে খেয়ে এই বিষয়টা কিছুটা হলেও পোক্ত হয়েছে। ভুলভাল তুমি দিয়ে দেবে, নওশাদ কিন্তু চেক করবে। বুঝতে পেরেছেন? তাহলে মিথ্যা কথা বলছে। তাহলে মমতা ব্যানার্জি চাইলে পশ্চিমবাংলায় এই আইনটাকে আটকাতে পারত, কিন্তু তিনি আটকালেন না। তাহলে আমি এমন মুখ্যমন্ত্রী তৈরি করলাম যে আমি বিপদে পড়লে আমার পাশে থাকা দরকার। উল্টে আমাকে কি বলেছে? দিল্লিতে যাওয়ার নিধান দিয়েছে। নিশ্চিতভাবে 2026 নির্বাচন আসছে। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যখন বিহাত হয়ে যাচ্ছিল, মমতা ব্যানার্জি তখন আমাকে কি বলেছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আর যারা আন্দোলন করছিল তার মধ্যে প্রচুর মানুষের নামে মামলা দিয়েছে। আমার নামে 5টা মিথ্যা মামলা শুধু ওয়াকাফ নিয়ে দিয়েছে। ভাঙড়ে 3000 মানুষের নামে মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছে। নিশ্চিতভাবে যারা মাদ্রাসা প্রেমী, কবরস্থানের যাদের পূর্বপুরুষ শুয়ে আছে সেটাকে বাঁচানোর জন্য যারা লড়াই করছিল, তাদের স্বার্থ আপনাদের দিতে হবে ভাই। তাহলে জবাবটা 2026-এ দিবেন তো নাকি? আমি বলছি না আমার খামচিহ্নে দেন, আমি চাইবো না। ইচ্ছা হলে জোর করবো না, ইচ্ছা হলে দেবেন, নাহলে দেবেন না, কিন্তু জবাবটা আপনাকে দিতে হবে। আর যে তৃণমূলের বন্ধুরা আমাদেরকে বারবার আমাদের বিরুদ্ধে তো যুক্তি দিয়ে ভাই পারে না। আজ পর্যন্ত একটা কথা ভুল বলেছি যুক্তি দিয়ে প্রমাণ করতে পেরেছে তৃণমূলের লোকেরা? আমি একটা বক্তব্যে 2 তারিখের জায়গায় 4 তারিখ বলে দিয়েছিলাম। পরবর্তী বক্তব্যে আমি গিয়ে আমি ওটা ভুল স্বীকার করে নিচ্ছি। আমি সেই ছেলে ভাই, আমি পেটের জ্বালায় রাজনীতি করতে আসিনি, রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসিনি। মানুষের অধিকার বুঝাতে এসেছি। চটে বসে থাকা, দাঁড়িয়ে থাকা মানুষের অধিকার যেভাবে শাসক চুরি করে নিচ্ছে, সেই চুরিটা বন্ধ করতে এসেছি। তাই চুরি বন্ধ করতে গেলে অসত্য পথ, এই অন্যায় পথ অবলম্বন আমি করব না। আজকে আপনাদের বলে যাই, যারা আমাদের সাথে যুক্তি তর্কে পারে না, তারা একটা কথাই শুধু বলে, কি বলুন তো? যে বিজেপির দালালি করছে। এর বাইরে আর কিছু কথা বলে, আর বলার ওদের স্কোপ পায় না। তারপরেও বলছে আমি বিজেপির দালালি করছি, তো বলছে আমাদেরকে। আর বিজেপির এই নিয়ে আসা আইনের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী মামলা করছে, কিন্তু বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছে। একবারের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মমতা ব্যানার্জি মামলাটা করলেন না। বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি? আজকের পর থেকে আপনাদের এলাকায় যদি তৃণমূলের কোনো বন্ধু এ কথা বলে যে নওশাদ সিদ্দিকী মুকুল দ্বারা বিজেপির সুবিধা করে দিচ্ছে, তাদের উত্তর দেবেন, একটু চুপ করে থাকো ভাই। কারণ নওশাদ সিদ্দিকী না থাকলে, তাদের মতো গুটি কয়েক মানুষ না থাকলে, এই যে আমার পাড়ার কবরস্থানটা, আমার পূর্বপুরুষ যেখানে শুয়ে আছে, আমার মা বাপ দাদু দাদি যেখানে ঘুমাচ্ছে, ওই কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে, ওই কবরস্থানটা যে এখনো মদের ফ্যাক্টরি, ওই কবরস্থানের উপরে যে এখনো জুতোর ফ্যাক্টরি তৈরি হয়নি, কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলাতে। আর তুমি নওশাদ সিদ্দিকীকে বিজেপি দালাল বলছো? বিজেপির বিরুদ্ধে মামলা করে এখনো আটকে রেখেছি। আপনি যে ঈদগাতে নামাজ পড়েন, সেই ঈদগাহ যে এখনো সুরক্ষিত আছে, সেই মামলাটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করেনি, নওশাদ সিদ্দিকী করেছে। আপনাদের জানিয়ে দিতে চাই, যে মসজিদে নামাজ পড়ছেন, সেই মসজিদটা যে এখনো কেড়ে নেয়নি, অন্য কারো মামলা নয়, আমার মামলা করাতে এখনো আছে। বিজেপির বিরুদ্ধে আমি মামলাতে লড়ছি, আর আমাকে ওরা বিজেপির দোসর বলে দেখে দিচ্ছে। তবে ও কি সার্টিফিকেট দিল ভাবি না। মা জানে পাপ আর মন জানে পাপ আর মা জানে বাপ। মাই বলতে পারবে আসল জন্মদাতা বাপকে।
কেউ তাছাড়া কেউ পৃথিবীর দ্বিতীয় কেউ বলতে পারবে? আর মন বলে দেবে আমি পাপ করছি কি পুণ্য করছি। যতই বড় বড় ভাষণ দিই না কেন, চকচকে করে একদম মুখে আবার তো সব সন্ধ্যেবেলা যারা টিভির সামনে বসে অনেকে কি করে জানেন ছেলেগুলো, মুখে আবার ভালো করে সব ফেস পাউডার দিয়ে বসে। আমি একবার বসতে গিয়েছি, আমাকে বলছে সাহেবকে একটু ইয়ে করে দাও, কি বলে ওটাকে ফেসিয়াল করে দাও। মানে আমি বললাম পাকা মারছে নাকি। দেখি একজন ভদ্র মহিলা এসে অ্যাটার্জি ব্যাগের মতো নিয়ে এসে আমার কাছে হাজির, বলছে স্যার ওই রুমে চলুন। আমি কেন যাবো গো? বলছে না আপনার মুখ পুকুরে ফেস করতে হবে। আমি না, আমার ফাটাফুটি যা আছে ওই ভালো, আমাকে দিতে হবে না। তো আমার সেটা জ্ঞান হলো তো যে বেটারা সন্ধ্যেবেলা মুখে ফেস পাউডার লাগিয়ে বসে আমাদেরকে বোকা এরা বানায়। এই বোকামোটা বন্ধ করতে হবে। আর এই বোকামোটা যখন আমি বন্ধ করার কথা বলছি, যেখানে মুসলমান আছে বেশি সেখানে গিয়ে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আর যেখানে আমার হিন্দু সমাজের মানুষ একটু বেশি আছে সেখানে গিয়ে বলেন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ওর কেন দল তোরা করবি। কিন্তু আপনাদের বলে যায়, এই জেলায় দক্ষিণ দিনাজপুরের চোপড়াতে আদিবাসীদের 40টা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, কোন শুভেন্দু অধিকারী পৌঁছায়নি, কোন সুকান্ত মজুমদার পৌঁছায়নি, কোন বিজেপির নেতা পৌঁছায়নি। তৃণমূলের দুষ্কৃতীরা আগুন লাগিয়েছিল, এই নওশাদ সিদ্দিকী তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, আর তাদেরকে ওখান থেকে উদ্ধার আমি করেছিলাম। কিন্তু আমাকে মুসলমানদের দল বলে লাগিয়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে দিই, আপনারা জানেন তো ওই আমাদের মাহমুদ মাদানী সাহেবকে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী কি কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিল, এর জবাব পশ্চিমবাংলায় কে দিয়েছিল জানি না, এই নওশাদ সিদ্দিকী দিয়েছিল। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে আমি জবাব দিয়েছিলাম। কিন্তু আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, এই জন্য আমাদেরকে বারবার এই মিথ্যাচার করছে। তারও ওষুধ আমি আজকে দিয়ে যেতে চাই, শুনবেন? আমি আজকে দুটো ঔষধ দিয়ে যাব। একটা আমাদের সরকারের নিচ্ছ আর আমাদের বিরোধিতা করছে, এর জবাব এর একটা ওষুধ দেব। আর একটা ওষুধ হচ্ছে আজকের পর থেকে ওরা বলতে পারবে না আইএসএফ এর বিজেপির দালাল। এই দুটো ওষুধ দেবো, শুনতে রাজি আছেন? আর একবার যারা শুনতে রাজি আছেন হাত তুলুন তো, মানে এনার্জি আছে তো আপনাদের। প্রথমটা আমারটা দিয়ে দিই, তারপর আপনাদেরটা দেবো। আপনারা আজকের পর থেকে যদি কোন তৃণমূলের নেতা এ কথা বলে যে বিজেপির সুবিধা আইএসএফ করে দিচ্ছে, ভোট কেটে আইএসএফ বিজেপির সুবিধা করে দেবে, তার জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। কিভাবে জবাব দেবেন সেটাও বলে দিচ্ছি। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে একদিকে, উল্টো দিকে একটা চুক্তিপত্র হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আব্বাস ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে, ওইটা লিখে সই করবে। আর ওর পাশে মমতা ব্যানার্জিকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে ভোট কেটে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে। দুধকে দুধ পানিকে পানি। আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে আসার সুবিধা করি তাহলে আমি এগ্রিমেন্টে সই করব না। আর মমতা ব্যানার্জি যদি তার পরিবারের লোকজনকে দুর্নীতির হাত থেকে বাঁচাবার জন্য বিজেপিকে নিয়ে আসার সুযোগ করে দেয় তাহলেও মমতা ব্যানার্জি সই করবে না। এখন দেখা যাক কে সই করে। আমি তো রেডি আছি, আব্বাস ভাইজান রেডি আছে সই করার জন্য। আজকের পর থেকে যদি কেউ একথা বলে যে আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে, বলবে অত কথা বলে লাভ নেই। এমনি তুই নওশাদ সিদ্দিকী তোমরা নামে 20টা মিথ্যা মামলা দিয়েছো, ওকে পুলিশ দিয়ে ওকে আক্রমণ করলে, বুকে ঘুষি মারলে, সব ভিডিও আপনারা দেখেছেন। ওয়াকাফকে বাঁচানোর জন্য রাজপথে নেমেছিলাম, আমাকে তো হয়তো প্রাণে হয়তো মেরে দিত। তো ওসব না করে ওটা তো অবৈধভাবে মেরেছিস। নওশাদ ভাইজানের বড় ভাই আব্বাস ভাইজান সই করে দেবে। যদি ভোট কেটে বিজেপি আসে তোরা যত ইচ্ছা মারবি, আমরা আর কিছু বলবো না। আপনারা বলতে পারেন তো? আমি তো রাজি আছি। আমি যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে আমি বলবো আমাকে ওই গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছে পা দুটো ওপর দিকে করে মাথাটা নিচেতে নেবে, যত ইচ্ছা মারবেন, জান দিয়ে দেবো, বিজেপিকে আটকানোর চেষ্টা করবো আমরা। কি এখানে যারা আছি? তবে একটা কথা মাথায় রাখবেন, বিজেপি শুধু মুসলমানের শত্রু নয়, বিজেপি মানবতার শত্রু, বিজেপি গরিব হিন্দুর শত্রু, দলিতের শত্রু, আদিবাসীর শত্রু, বিজেপি মানবতার শত্রু। বিজেপি শুধু কিছু শিল্পপতিদেরকে তারা সুযোগ করে দিচ্ছে। আমি বললাম না প্রথমে, একজন বুকে হাত দিয়ে হিন্দু বলুক এই বিজেপি আসার বয়সে লাভবান হয়েছে। উল্টে এই বাজারে যদি রাম কাকা থাকে জিজ্ঞাসা করুন, গিয়ে বাজারে যদি রহিম চাচা থাকে জিজ্ঞাসা করুন যে ওর ব্যবসায় উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, বলবে বাবু এখন খাটতে হচ্ছে বেশি, ইনকাম হচ্ছে কম।
কারণ রাম কাকার জন্য তো স্পেশাল ব্যাপার থাকতো। আর রাম কাকা যখন আবার পেট্রোলটা কিনতে যাচ্ছে, ওকেও 100 টাকার কাছাকাছি লিটার কিনতে হচ্ছে, রহিম চাচাকে হচ্ছে। ওটা তো বলতে পারে যে বিজেপি করবে বা যে হিন্দু তার জন্য 50 টাকা লিটার করতে পারে, তো সেটা করেছে? করেনি। এবার দ্বিতীয় যেটা বললাম, তাহলে ওই জবাবটা দেবেন তো? কোনটা? যদি বলে কেউ ভোট কেটে বিজেপি আসছে, আর একটা জবাব আপনাকে দিতে হবে না, খুলতে হবে না, এটা উত্তর দেওয়ার জন্য। এটা এই পানির বোতলটার দাম কত ভাই? 10 টাকা। কি করে জানলেন? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এই ম্যাক্সিমাম রিটেল প্রাইসের উপরে যদি কেউ বিক্রি করে, দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রেও কৃষকদের সাথে অন্যায় হয়। সারের দাম 750 টাকা, ব্ল্যাকে ক টাকায় বিক্রি হয়? 1000 টাকা, 1200 টাকা, হয় তো? এক্ষেত্রে অন্যায় হয়। তো ওইটাও আমরা বন্ধ করব যদি আপনারা সুযোগ দেন। আপনারা যেখানে দেখবেন ওই এমআরপির ওপরে বিক্রি হচ্ছে, থানাতে গিয়ে তার নামে কমপ্লেন করবেন, আর কমপ্লেনের কপি এখানে পৌঁছাবেন। বিধানসভায় কৃষি মন্ত্রীকে জবাব আমি চাইবো আপনাদের হয়ে, কৃষকদের হয়ে। আসা যাক, বলে না আমাদের সরকারের সব নিচ্ছর, আমাদের ভোট দিচ্ছ না, এরকম গল্প শোনায় না? ওরে বাবা, সরকারের কি টাকা ছাপানোর মেশিন আছে? হ্যাঁ, মমতা ব্যানার্জি কি ট্যাক্স চালাচ্ছে নাকি? না অভিষেক ব্যানার্জি তার পিসির 4টে টালি বিক্রি করে আমাদেরকে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এত কিছু দিচ্ছে। তবে মায়েদের বলি, আমি 1000 টাকায় পছন্দ নেই, 1200 টাকায়। আমি চাই মায়েদের জন্য মাস গেলে 5000 টাকার ব্যবস্থা করা হোক। 1000-1200 টাকায় কি হবে? আমি চাই 5000 হোক। উল্টে একটু কাজও রাষ্ট্র বুঝে নিচ্ছে, এক সময় স্বল্প আজান হবে, আমি একটু বুঝিয়ে দিই। আমি আর হবে না, হ্যাঁ এক্ষুনি একটাই। যত ধরনের প্রকল্প চলছে, এটুকু মাথায় রাখবেন, সব আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলছে। ইভেন মমতা ব্যানার্জি, এমপি, এমএলএ, নওশাদ সিদ্দিকী যারাই মাইনে পাচ্ছে, সবই আপনাদের ট্যাক্সের টাকাতে। কিভাবে? আপনি 10 টাকা দিয়ে পানির বোতলটা কিনলেন, এতে আপনার ট্যাক্স দিচ্ছেন। কি লেখা আছে এমআরপি নিচে দেখবেন, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে এটা দাম হচ্ছে 10 টাকা। অর্থাৎ এর থেকে আপনি ট্যাক্স কোথায় যাচ্ছে? যত প্রকল্পে যাচ্ছে, জড়ো হচ্ছে, সেখানে আসছে। আজকের পর থেকে যদি সময় স্বল্প, আমি বিস্তারিত করছি না, কেউ যদি আপনাদের বলে যে আমাদের সরকারের নিচ্ছ, আমাদের বিরুদ্ধে কথা বলছে, একটু বলবেন এই চুপ কর, তোদের আমাদের আপনার প্রত্যেকের সরকার, সরকারের মন্ত্রীরা যে গাড়ি চড়ে ঘুরছে, ওটা আমি কৃষক, আমার ট্যাক্সের টাকাতে চড়ছে। আগামী দিনে বেশি কথা বললে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওই মন্ত্রীকে গাড়ি থেকে আমরা নামিয়ে দেবো। বুঝতে পেরেছেন কি বলছি? আপনাদের সরকারের উল্টে আপনি সরকারের গাড়িটা চালানোর সহযোগিতা করছেন, কিন্তু আপনাদের বলা হচ্ছে কি, ভুল বোঝানো হচ্ছে। একটা সকাল থেকে রাত পর্যন্ত যা আমরা করি সবেতেই ট্যাক্স দিই। সকালবেলা উঠে দাঁত মাজি না, ব্রাশ আর পেস্ট দিয়ে মাজি, তো ওই ব্রাশটা কিনতে গেলেও ট্যাক্স লাগেছে, মাজনটা কিনতে গেলেও ট্যাক্স লেগেছে। আর ঘুমানোর সময় যদি এখন ঠান্ডাকাল বলে পাখা চালাচ্ছি না, ঠান্ডাকাল বলে পাখা চালাচ্ছি না, তো গরমকালে তো পাখা চালাই। পাখাটা যখন চালাই, বিদ্যুৎটা খরচ করি, ওই বিদ্যুৎটা কিনতে গেলে আমি ট্যাক্স দিয়ে কিনি। সুতরাং এই ট্যাক্স যেগুলো হচ্ছে এক জায়গায় জমা হয়, ওই ট্যাক্সটা কোথায় জমা হয়ে একটা কেন্দ্র থেকে যায়, একটা রাজ্য থেকে যায়। কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলোর মাধ্যমে এখানে আবার ঘুরে আসে, রাজ্য সরকারের প্রকল্পগুলো ওই টাকা থেকে দেয়। তাহলে আবার তাহলে সরকার কোথা থেকে দিল ভাই? সরকার কি চাষ করে দিল নাকি মাঠ থেকে টাকা? তা আপনার টাকাই তো আপনাকে ঘুরিয়ে দিচ্ছে, আবার উল্টে গরম দেখাচ্ছে। যদি আজকের পর থেকে কথা বলে, বলবেন নবান্নের 14 তলায় মমতা ব্যানার্জি যে এসিটা কিনেছে, আপনাদের পাড়ায় যিনি ভিক্ষা করে খায়, আছে তো মানুষ এখনো, ওই ভিক্ষা করে যিনি খায় তারও ট্যাক্সের টাকা আছে। এতটা জোর গলায় বলবেন। আর যদি এটা কেউ চ্যালেঞ্জ করে, বলবেন এটা আমি তো বলিনি, শুনেছি নওশাদ সিদ্দিকীর মুখে। জানা তোরা নওশাদ সিদ্দিকীর নামে দুটো মামলা করে দিলে। যেমন আমি বলে বেড়াচ্ছি, সব থেকে বড় ওয়াকফ চোর পশ্চিমবাংলায়, তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। মুসলমানদের মাসিয়া সাজে, মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজে। ওই ফিরহাদ হাকিম বেটা সব থেকে বড় ওয়াকফ চোর। মাথায় থাকবে তো নাকি? কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি খোঁজ নিয়ে দেখুন, কেন মমতা ব্যানার্জি মোদীকে সাপোর্ট করছে, মোদীর আইনটাকে কেন মেনে নিল, একটু মাথায় রাখুন। যে ফিরহাদ হাকিম কম করে কত টাকা আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ সম্পত্তি লুটেরার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। অভিষেক বাবু যে অফিসটাতে বসে ক্যামাক স্ট্রিটে, ওই অফিসটা ওয়াকফ সম্পত্তির ওপরে তৈরি। এখানে ক্যামেরা হচ্ছে, অনেকে ক্যামেরা করছে, জিজ্ঞাসা আমি যদি ভুল বলি ছাড়বে না কিন্তু আমাকে। এমনি আমার নামে 20খানা মামলা দিয়েছে, মা বুঝেছো? যদি মিথ্যা কথা বলি আরো 20খানা দিয়ে দেবে। অভিষেক ব্যানার্জির যে অফিসটা আছে ক্যামাক স্ট্রিটে, ওটা ওয়াকফ সম্পত্তির ওপরে।
ওই জন্য ওরা মোদির সাথে হাত মিলিয়ে নিচ্ছে, তোমরা কিছু ঝাড়বে আমি কিছু ঝাড়বো, আর আমার ভাই ভাইপোগুলোকে বাঁচিয়ে দেবে, চোরগুলোকে। তা আমাদের তাহলে লড়াইটা আমাদের লড়ে নিতে হবে। ওরা যদি ওদের ভাই ভাইপোর জন্য মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানকে হাতছাড়া করে দিতে পারে, তাহলে আমরা আমাদের ভাই ভাইপোর জন্য একসাথে লড়াই করতে হবে না? দুটো কথা বলে শেষ করে দেবো। সম্প্রীতি ঐক্যের সাথে থাকবেন। রাজনৈতিক কারবারিরা ভোটের জন্য হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে দিতে পারে, ফাঁদে পা দেবেন না। হঠাৎ দেখবেন ঠাকুরের নামে, আল্লাহর নামে গাল দিচ্ছে কেউ, উত্তেজিত হবেন না। আপনি মুসলমান, আপনি ভাবলেন আল্লাহর নামে গাল দিচ্ছে, চলো ওর বিচার করবো, একটু ধৈর্য ধরুন। আপনি কিন্তু দেখছেন ঠাকুরের নামে গাল দিচ্ছে, চলো ওর বিচার করবো, একটু ধৈর্য ধরুন। পাড়ায় গণ্যমান্য মানুষরা আছে, তাদেরকে থানায় পাঠিয়ে ওই কুলাঙ্গারের বিরুদ্ধে অভিযোগ করান। আপনারা হই হই করে তার বাড়িতে চলে যাবেন না। দেখুন আপনার নজরে, আপনি মুসলমান, নজরে পড়েছে কি ইসলাম ধর্মকে গাল দিয়েছে, হই হই করবেন না। আপনার নজরে পড়েছে হিন্দু ধর্মকে গালাগালি করেছে, আপনি মুসলমান, তাও বলছে আপনি হই হই করবেন না। আপনার কাজ হবে হিন্দু মুসলমান যেই হোক না কেন, কোন ধর্মকে তুলে যদি বাজে কেউ কথা বলে, আপনারা কয়েকজন বয়স্ক মানুষ চলে যান থানাতে, থানাতে গিয়ে ওই কুলাঙ্গারের বিরুদ্ধে অভিযোগ করুন। কুলাঙ্গার যদি মুসলমান ধর্ম সম্পর্কে বলে বা হিন্দু ধর্ম সম্পর্কে বলে, তার জায়গা বাইরে নয়, তাকে জেলের ভাত খাওয়াতে হবে। কেউ কে রাইট দিয়েছে, কে অধিকার দিয়েছে এরকম ধর্ম তুলে কথা বলবে? কিন্তু আমি বড় ধার্মিক, আল্লাহর নামে বলেছে চলো ওর বিচার করব। ঠাকুরে, আমি বড় ধার্মিক, ঠাকুরের নামে বলেছে চলো ওর বিচার হবে। একদম এ কাজ করবেন না। সহজ সরল মানুষদের বলছি, এটা একটা বড় ফাঁদ, এটি একটি বড় ফাঁদ। টাকা দিয়ে গালাগালি করানো হবে আল্লাহর নামে, ঠাকুরের নামে। যে গালাগালি করবে তাকে টাকা দেওয়া হবে। তুই গালাগালি কর, হিন্দু মুসলমান লড়াই লাগবে, ভোট ভাগাভাগি হবে, আমার ভোট আমার কাছে থাকবে, অমুকের ভোট অমুকের কাছে চলে যাবে। নওশাদ সিদ্দিকী সবসময় মানুষের কথা ভাবেন এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সবসময় মানুষের কথা আলোচনা করেন এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সবসময় গরিবের সাহায্য করার চেষ্টা করে। বিধায়ক নওশাদ সিদ্দিকী বর্তমানে পশ্চিমবঙ্গের একজন পপুলার নেতা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী বর্তমানে দলিত, আদিবাসী, রাজবংশী, কুমড়ি প্রত্যেকের কাছে প্রিয় হয়ে উঠেছে এবং কৃষকদের কাছেও বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রিয়, ব্যবসায়িকদের কাছেও বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রিয়। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী।